আমরা অনির্বাণ তলাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণের কথা আবিদ সাহেব বললেন, নাগরিকপঞ্জি বিরোধী যুক্ত মঞ্চের অনির্বাণ যে প্রশ্নগুলো আবিদ সাহেব তুললেন, বিশেষ করে জন্মের শংসাপত্রের সঙ্গে ভোটার তালিকার যে সংযোগ স্থাপনের চেষ্টা হচ্ছে, এটা আপত্তির জায়গাটা ঠিক কি এবং প্রশ্নগুলো কি, আপনি যদি একটু বলেন অনির্বাণ প্লিজ। দেখুন, বিষয়টা এখানে খুব পরিষ্কার, মানে এখানে সন্দেহের কোনো জায়গা নেই। আমরা গত পরশুদিনকে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে যে নোটিশটা বেরিয়েছে সেটাকে যদি ভালোভাবে দেখি এবং সেখানে যে তারিখগুলোকে আছে সেই তারিখগুলোকে যদি ভালোভাবে দেখি, এবং আমরা আমাদের দেশের যে নাগরিকত্ব আইন 2003 সালে যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, অর্থাৎ যেটাকে CAA 2003 বলা হয়, অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় যেটা পাশ হয়েছিল, সেই আইনে আমরা যদি হচ্ছে দেশের নাগরিক কারা হতে পারবেন সেই যে যোগ্যতা বা ক্রেডিবিলিটি বা এলিজিবিলিটি যাই বলি না কেন, সেখানে যে তারিখগুলো আছে সেগুলোকে যদি আমরা দেখি তাহলে দেখবো এই তারিখগুলোর মধ্যে একটা অদ্ভুত সাদৃশ্য পাওয়া যাচ্ছে। 1987 সালের 1 জুলাই এই তারিখটা 2003-এর যে নাগরিকত্ব আইন সেই আইনে কিন্তু পরিষ্কারভাবে মেনশন করা রয়েছে, এবং সেখানে মেনশন যখন করা হয়েছিল তখন পরিষ্কার বলা হয়েছিল যে আমাদের দেশের নাগরিক কারা হবেন 1987 সালের 1 জুলাইয়ের পর যারা জন্মগ্রহণ করবেন এবং যাদের বার্থ সার্টিফিকেট থাকবে এবং যাদের বাবা এবং মা দুজনেই ভারতবর্ষের নাগরিক হবেন, তারা ভারতবর্ষের নাগরিক বলে চিহ্নিত হবেন। এটা ছিল 2003-এর নাগরিকত্ব আইনে একদম পরিষ্কারভাবে লেখা ছিল। আমরা যদি এখন নির্বাচন কমিশনারের যে নোটিশ বেরিয়েছে সেই নোটিশ যদি দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি একই ওই তারিখ দেওয়া হচ্ছে যে 1987 সালের 1 জুলাই, তারপরে যারা জন্মেছেন তাদেরকে তাদের জন্মের প্রমাণ দিতে হবে, তাদের বাবা অথবা মায়ের যে নাগরিকত্ব তার প্রমাণ দিতে হবে। তো খুব স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভোটার তালিকার সংশোধনের মধ্য দিয়ে আসলে ওই 2003-এর যে নাগরিকত্ব আইন সেই আইনটাকে ঘুরপথে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। এবং এই যে 2003-এর নাগরিকত্ব আইন, এই নাগরিকত্ব আইনের মধ্যেই লেখা আছে NPR এর বিষয়, এর মধ্যেই লেখা আছে NRC-র বিষয়। তো খুব স্বাভাবিকভাবে এটা নিয়ে কোনো সন্দেহ আমার মনে হয় কারোরই থাকা উচিত নয় যে এটা ঘুরপথে একটা এই ধরনের জিনিস করার চেষ্টা হচ্ছে। প্রশ্ন এটা নয়, কারণ NPR বা NRC এটা চালুর ক্ষেত্রে 2019-এ যখন এই আইন আসলো নতুন ভাবে, এবং তারপরে গত বছর 2024-এ এই আইনের রুলস চালু হয়েছে, কিন্তু আদালতে এখনো অব্দি এই নিয়ে আইনি লড়াই কিন্তু চলছে। আমাদের মধ্যে আইনজীবী আছেন, তিনি নিশ্চিতভাবে সে তাৎপর্যটা বলতে পারবেন। আমি শুধু বলতে চাইছি যে ভোটার তালিকার মধ্যে যদি নাগরিকত্বকে ঢোকানোর চেষ্টা হয় তাহলে বিশেষত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি সমস্যা হতে পারে। যেটা আবির বাবু বললেন যে একদম সঠিকভাবে যে আমাদের গ্রাম বাংলার দিকে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় হোক বা আদিবাসী সম্প্রদায় হোক, যে অফিসিয়াল ডকুমেন্ট নথি, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, প্রত্যেকটা জিনিসের নামের বানান ভুল থেকে আরম্ভ করে ঠিকানার ভুল, বাবার নামের ভুল, মায়ের নামের ভুল, এইগুলো আকছার লেগে থাকে। এখন এর সম্পূর্ণ দায়, আমি একজন, আমার অনির্বাণ তলাপাত্র, আমার নাম যদি ভুল থাকে বা আমার ঠিকানা যদি ভুল থাকে, তার সম্পূর্ণ দায় কিন্তু সর্বক্ষেত্রে আমার নয়। আমাদের দেশের যে সরকারি ব্যবস্থা তাতে যেভাবে কাজগুলো হয় তাতেও অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়। বহু জায়গাতে দেখা যাচ্ছে সঠিকভাবে সমস্ত কিছু ফর্ম ফিল আপ করার পরেও ভুলভাল সমস্ত নাম আসছে, এগুলো খুব আকছার হয়। ফলে আমরা NRCর সময় আজ থেকে 6 বছর আগে যে কথা বলেছিলাম যে এইরকম একটা দেশে এত জনসংখ্যা এবং যার মধ্যে এত দারিদ্র্যের মধ্যে থাকা জনসংখ্যা, অশিক্ষার মধ্যে থাকা জনসংখ্যা, সেখানে আপনি নথির মধ্য দিয়ে নাগরিকত্বকে নির্ধারণ করতে পারেন না। সেটা করা কোনো মানে যৌক্তিক একটা পদ্ধতি নয়, এটা আমরা আজ থেকে 6 বছর আগে বলেছি। এখন সমস্যা হচ্ছে যে এটাকে যদি এখন ভোটার তালিকার সঙ্গে লিঙ্ক করে যাদের এই নথি মিলবে না তাদেরকে ভোটার তালিকা থেকে যদি বাদ দেওয়া হয়, তাহলে আমাদের দেশের শাসক দলের কিছু অংশ যদি মনে করেন যে এতে করে সংখ্যালঘু ভোটারদেরকে বাদ দেওয়া যাবে শুধু, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন বলে আমার মনে হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নাগরিকত্বের প্রশ্নকে যদি ভোটার তালিকায় নেওয়া হয় তাহলে সব থেকে বেশি যে অংশের মানুষেরা বাদ করবেন তারা হচ্ছেন বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান থেকে আগত উদ্বাস্তু মানুষেরা।
তার সব থেকে বড় কারণ হচ্ছে নাগরিকত্ব আইন। সেই নাগরিকত্ব আইনে উদ্বাস্তুদের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা কিন্তু পরিষ্কারভাবে নির্ধারণ করা হয়নি। এবং গত বছরে যে নাগরিকত্বের আইনের যে রুলস বেরিয়েছে, যে নিয়মাবলী বেরিয়েছে, সেই নিয়মাবলী অনুযায়ী কজন উদ্বাস্তু মানুষ আমাদের পশ্চিমবঙ্গে এখন অব্দি নাগরিকত্বের কার্ড পেয়েছেন তাও কিন্তু কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় কোনো মন্ত্রক পরিষ্কার জানায়নি। আমার সব থেকে বড় আশঙ্কার জায়গা হচ্ছে এটা, যে যত উদ্বাস্তু মানুষেরা আছেন 1947 থেকে আরম্ভ করে একদম সদ্য সময়ে যারা ওপার বাংলা থেকে, বাংলাদেশ থেকে এই পশ্চিমবঙ্গে বা ভারতে এসছেন উদ্বাস্তু হয়ে, তাদের নাগরিকত্বের প্রশ্ন কিন্তু এখানে ভোটার তালিকার সঙ্গে যুক্ত হয়ে একটা মারাত্মক জায়গায় যাবে। এবং সংখ্যালঘু মুসলমান এই বাংলায় যারা আছেন, তারা এই বাংলার আদি বাসিন্দা, তাদেরকে অনেককে হয়তো নামের ভুলের জন্য গন্ডগোলে ফেলা যেতে পারে, কিন্তু তাদের কাছে পূর্বপুরুষদের জমির দলিল থেকে আরম্ভ করে এরকম বহু নথি আছে। আমরা আসামে দেখেছি এনআরসি যখন হয়েছিল 19 লক্ষ মানুষের নাম বাদ গেছিল, তার মধ্যে 5 লক্ষ সংখ্যালঘু মুসলমান ছিলেন, 12 লক্ষ কিন্তু ছিলেন সেখানকার হিন্দু জনজাতি। তো ফলত পশ্চিমবঙ্গে যদি এখন এই ধরনের একটা কাণ্ড ঘটানো হয়, ভোটার তালিকার সঙ্গে যদি নাগরিকত্বের প্রশ্নকে যদি জোড়া হয়, তাহলে কিন্তু দলে দলে হাজারে হাজারে লাখে লাখে রাজবংশী মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ, নমশূদ্র ওপার বাংলা থেকে যারা এসছেন এবং 47-এর পরবর্তী সময় থেকে যাদেরকে আমরা বাঙাল বলি, সেই সমস্ত পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু মানুষ, তাদের কিন্তু হচ্ছে নাগরিকত্ব প্রশ্নচিহ্নের মুখে পড়বে। ভোটার মানে ভোট দেওয়ার যে অধিকার, সেই অধিকারও কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়বে। ফলে আমার যেটা মনে হয়, এই যে স্টেপটা নির্বাচন কমিশন নিচ্ছেন, আমি জানি না এখনো অব্দি আমার আইনি বিষয়টা অতটা এক্সপ্লোর করা হয়ে ওঠেনি, কিন্তু আমার মনে হয় যে এই বিষয়টা কিন্তু আইনিভাবে চ্যালেঞ্জড হবে, যেহেতু এনআরসির বিষয়টা এখনো অব্দি, সিএ এর বিষয়টা এখনো অব্দি আইনিভাবে ক্লিনচড নয়, সেটা নিয়ে এখনো অব্দি মামলা দায়ের হয়েছে, মামলা চলছে। ফলে সেই রকমই একটা জিনিসকে যদি এখানে ট্যাগ করে আনা হয়, তাহলে এটাও কিন্তু হচ্ছে একটা আইনি প্রশ্নের মুখে পড়বে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। দর্শকদের জন্য একটা কথা স্মরণ করিয়ে দেওয়া, অনির্বাণ তলাপাত্র যেটা বললেন, সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 যেটা হয়েছে, সেই আইন অনুযায়ী, এই আইনকে কেন্দ্র করেই তো 19 সালে সব থেকে বড় জন আন্দোলনে আমরা দেখেছি, এবং কোভিড এর জন্য যে আন্দোলন স্থগিত হয়ে যায়, কিন্তু মানুষের মনে বিষয়টা বড়ভাবে আসে ওই আইনকে কেন্দ্র করেই। ওই আইন অনুযায়ী, আইন ঠিক এক কথা, আইনটা কি? আইনটা হচ্ছে ভারতের প্রতিবেশী মুসলিম দেশগুলো থেকে অমুসলিম কেউ যদি ভারতে নাগরিকত্ব চান এবং তিনি ধর্মের কারণে তার নিজের দেশে পীড়িত হন বলে প্রমাণ করতে পারেন, তাহলে তিনি ভারতের নাগরিকত্ব পাবেন। এই আইনটা যে খুব ঠিকঠাক, সোজা কথা এক কথায় বলতে গেলে, সেটা প্রমাণ করার জন্য এক কেন্দ্রীয় মন্ত্রী একবার বলেছিলেন তিনি সিএএ আইন অনুযায়ী ভারতের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করবেন। তার বোধ বুদ্ধি, আইনি জ্ঞান নিয়ে তখন অনেক প্রশ্ন উঠেছিল, আমি নিজেই অনেক প্রশ্ন করেছিলাম, তাকে নিশ্চয়ই তার দল পরে বুঝিয়ে দিয়েছিল। সিএএ অনুযায়ী নাগরিকত্বের জন্য আবেদন করা মানে হচ্ছে সেই মুহূর্তে মেনে নেওয়া যে আমি এখন ভারতের নাগরিক নই। যিনি ভারতের নাগরিক নন, তিনি ভারতের ভোট দিয়েছেন, ভোটে দাঁড়িয়েছেন, জিতেছেন, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, তারপর তিনি আবেদন করবেন যে আমি ভারতের নাগরিক হতে চাই। এইরকম বোধ বুদ্ধির বহু সংকট এর মধ্যে আছে, যেটা অনির্বাণ বললেন, একটা আইন করে দেওয়া একটা লক্ষ্য নিয়ে। আমার নিজের যেটুকু ধারণা, অনির্বাণের সঙ্গে আমি একমত সাংবাদিক হিসেবে, যে পশ্চিমবঙ্গে অন্তত এইভাবে যদি ভোটার তালিকার সংশোধন হয়, বেশি বিপদে পড়বেন মতুয়া সম্প্রদায়ের, রাজবংশী সম্প্রদায়ের এবং বাঙাল, এখন আর বাঙাল বলা যায় কিনা জানি না, তারা বেশি বিপদে পড়বেন। এবং আসামে যেটা এনআরসির কথা বললে, এটা আমরা সকলেই জানি, 19 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল, 1/3 মুসলমান ছিল মাত্র। তো যার ফলে আসামে ক্ষমতায় আসার পরে বিজেপি বললো সেই পুরো প্রক্রিয়াটাকে বাতিল করে দেওয়া হলো। এটা সম্পর্কে আমরা অনেক আলোচনা অতীতে করেছি, যেখানে আমরা বলেছিলাম যে তার মানেটা হচ্ছে আমি একটা বিচারের জন্য কারো কাছে দ্বারস্থ হলাম, বিচারের রায়টা আমার পছন্দ হলো না, পুরো বিচার প্রক্রিয়া চললো, আমি সওয়াল করলাম, বিচার প্রক্রিয়া অংশগ্রহণ করলাম, বিচারের রায়টা আমার পছন্দ হলো না, তখন বললাম না আমি এটা মানছি না। এটাও অতীতে হয়েছে। এটা দর্শকদের যা স্মরণ করিয়ে দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড হিসেবে।